ঈদ ও নববর্ষের ছুটির শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ভোগান্তি ছাড়াই নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি। জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক দুবাই পৌঁছাবে 20 এপ্রিল। অরক্ষিত ছিল এমভি আবদুল্লাহ, জানালেন নৌ প্রতিমন্ত্রী। চট্টগ্রামের ফিশারি ঘাটে বস্তিতে আগুনে পুড়ল 200 ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন বলে ধারণা। এবং 54 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার কয়েক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছে জাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, তবে সড়ক মহাসড়কে নেই ভোগান্তি। যাত্রীরা বলছেন, দীর্ঘ ছুটির পাশাপাশি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এবং পোশাক কারখানা বন্ধ থাকায় চাপ কম। এদিকে কোথাও কোথাও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা 5 দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস। বিভিন্ন গন্তব্য থেকে তাই রাতের বেলা রাজধানীমুখী বাস বেশি ছাড়ায় ভোরের দিকে সড়কে যানবাহন সংখ্যা কিছুটা বাড়ে। এর মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। তবে ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই ভোগান্তি, জানান যাত্রীরা। এখনো ক্লিয়ারই, বেশি জ্যাম পাইনি আমি। মোটামুটি যাত্রী এখন আসতেছে, আল্লাহ দিলে হয়তো আজকে কালকের ভিতরে একটু যাত্রী চাপ আরো বাড়বে। এদিকে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনও ঈদের ছুটি শেষ না হয় চাপ তেমন বাড়েনি। চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও, তবে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। টাঙ্গাইলে বাস টার্মিনালগুলোতে চাপ বাড়ায় ভাড়া বাড়ানোর অভিযোগ অনেক যাত্রীর। ভাড়া 400 টাকার জায়গায় 500, এটা তো অনৈতিক, কিন্তু আমরা পাবলিক, আমাদের কিছু করার নাই। ঈদ উপলক্ষে ঢাকা থেকে গাড়ি খালি আসে, সেই উপলক্ষে টাঙ্গাইল থেকে ভাড়া 500 টাকা। এই ভাড়া 7 দিন থাকবে। নৌপথেও বাড়ি ফিরছে মানুষ। কর্মস্থলে ফিরতে চাঁদপুর লঞ্চঘাটে রাত থেকে বেড়েছে ভিড়। এদিকে ভোরের দিকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে যানবাহনের চাপ কিছুটা থাকলেও সকালের দিকে তা কমে যায়। পর্যাপ্ত লঞ্চ আছে, যদি যাত্রীর চাপ বৃদ্ধি পায় আমাদের বড় বড় লঞ্চ হাতে আছে, আমরা স্পেশাল দিয়েও আমরা যাত্রীরা পার করতে পারবো। অতিরিক্ত চাপ নেই রেল স্টেশনগুলোতেও। নির্দিষ্ট গন্তব্যে ভোগান্তি ছাড়াই পৌঁছানোর স্বস্তিতে সাধারণ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্মি দশা থেকে অন্তত 3 মাসের আগে মুক্ত হতে পারবে না বলে ধারণা করছিলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক, কিন্তু মাত্র 32 দিনের মধ্যেই মুক্ত হওয়াতে বিস্মিত এবং উৎফুল্ল নাবিকরা সন্তুষ্টি জানাচ্ছেন সংশ্লিষ্টদের। শিপিং মালিকরা বলছেন, আগের অভিজ্ঞতায় তৃতীয় পক্ষ ছাড়া জলদস্যুদের সাথে সরাসরি যোগাযোগ করার সময় কম লেগেছে। এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে 19 বা 20 এপ্রিল। জাহাজটির নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অরক্ষিত। 12 মার্চ ভারত মহাসাগরে জাহাজ এমভি আবদুল্লাহকে ছিনতাইয়ের পর নাবিকদের জিম্মি করে ফেলে সোমালীয় জলদস্যুরা। এরপর থেকেই নাবিকরা সংশয়ে ছিল সুস্থভাবে ফেরা নিয়ে, এমনকি মুক্ত হলেও তা হতে পারে দীর্ঘ সময় পর। সেভাবেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখছিলেন তারা। সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে অনেক জাহাজকে মুক্ত হতে সময় লেগেছে বছরের বেশি। সে সময় নাবিকদের সহ্য করতে হয় অবর্ণনীয় নির্যাতন, কিন্তু এমভি আবদুল্লাহ মাত্র 32 দিনেই মুক্ত হওয়ায় বিস্মিত হয়েছেন জিম্মি নাবিকরা। আমরা 2 থেকে 3 মাসের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তবে মাত্র 33 দিনের মাথায় মুক্ত হতে পারবো এটা আমরা কেউ কল্পনা করিনি। আমরা একেবারে শান্ত ছিলাম যে উনি আছে মানে কোম্পানিতে, যে সিইও সাহেব আছে, মেহেরগঞ্জ সাহেব, হি ইজ আ স্মার্ট গাই, হি ক্যান হ্যান্ডেল স্মুথলি, দ্যাটস হোয়াই আই এম কিপ কোয়াইট। শক্তিশালী যদি মালিক থাকে তাহলে এটা করে, তা আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এটা হচ্ছে মনে করেন যে এটার সঙ্গে মন্ত্রী বাহাদুর যুক্ত আছে বা অন্য কেউ যুক্ত আছে, তখন তার সঙ্গে স্টাফরা সেই ধরনের আচরণ করে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম থেকেই তাদের লক্ষ্য ছিল দ্রুত নাবিকদের অক্ষতভাবে উদ্ধার করা।
10 বছর আগে জাহানমনির উদ্ধার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন তারা। এবং এই সমস্ত ক্রাইসিসে আমরা সব একসাথে থাকি। 13 বছর আগেও ছিলাম, আজকেও আছি। তো এখানে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ বলে কিচ্ছু নাই, একদম মানুষের ভুল ধারণা। মুক্ত নাবিকরা এখন রয়েছেন দুবাইয়ের পথে। সেখানে বেশিরভাগ নাবিক নেমে দেশে ফিরলেও কয়েকজন নাবিক থেকে যাবেন জাহাজে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে এমভি আবদুল্লাহর নাবিকদের মুক্তির খবরে স্বস্তি ফিরেছে স্বজনদের মাঝে, বইছে আনন্দের বন্যা। অক্ষত অবস্থায় সব নাবিক মুক্ত হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। এমভি আবদুল্লাহর 23 বাংলাদেশি নাবিকের বাড়িতে বইছে আনন্দের বন্যা। অক্ষত অবস্থায় মুক্তি পাওয়ায় শেষ হয়েছে স্বজনদের 1 মাসের উদ্বেগ উৎকণ্ঠা। এমভি আবদুল্লাহর প্রকৌশলী খুলনার তৌফিকুল ইসলামের ছেলে মেয়ের উচ্ছ্বাস থামছে না। আর মা দিল আফরোজার ঈদ আনন্দ যেন শুরু হলো আজ থেকে। রোববার ভোর 4টায় তারা নাবিকদের মুক্তির খবর পান। আমরা ঘুরতে যাব, অনেক জায়গায় ঘুরতে যাব, তারপর সকালে উঠে খেলবো বাবার সাথে। সে সারা পাইছে, এইটাই তো আমাদের শুকরিয়া। আমাদের আজকে এলো ঈদ, খবর পাওয়ার পরে আমাদের ঈদ। আমরা 31 দিন কিভাবে ছিলাম সেটা বলার ভাষা নেই। নোয়াখালীর নাবিক আনোয়ারুল হক রাজু ও আহমদ মোহাম্মদ সালেহের পরিবার দিন গুনছেন কবে প্রিয় মানুষের সাথে দেখা হবে। আমি খুবই আনন্দিত হয়েছি। আমি গত 1 মাস যাবৎ যে হতাশা টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিলাম, সেটা ইনশাল্লাহ দূরীভূত হয়ে গেছে। লক্ষ্মীপুরের নাবিক আইয়ুব খানের পরিবারও উচ্ছ্বসিত। প্রিয় মানুষকে এখন কাছে পাওয়ার অপেক্ষা। আমরা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমাদের সন্তান, লক্ষ্মীপুরের সন্তান আমাদের মাঝে ফিরে আসবে। জিম্মিদের মুক্তির খবরে নাটোরের জয় মাহমুদ, ফেনীর ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লব, ফরিদপুরের তারেকুল ইসলাম সহ সব নাবিকের পরিবার ও স্বজনদের মাঝে ফিরেছে স্বস্তি। প্রতিটি বাড়িতে বইছে ঈদ আনন্দ, বাংলা নববর্ষের উৎসবের আমেজ। আমার ভাগ্নে মুক্তি পাচ্ছে, এই খুশিতে আমরা অন্যরকম বলা যাবে না এটা ভাষায় যে আমরা কতটা খুশি। সরকারকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ, কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ। ওনাদের জন্য আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নাই। প্রিয়জনের মুক্তির খবরে সরকার, জাহাজ মালিক পক্ষসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাবিকদের স্বজনরা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বস্তির 200 ঘর। সোমবার দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছে দুপুর 1টার দিকে টেকপাড়া বস্তির মন্দির সংলগ্ন একটি ঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওরা যদি চেষ্টা করতো, ফায়ার সার্ভিসের যদি প্রথম কল দিত, তাহলে এত বড় দুর্ঘটনাটা হতো না। ঘরের মধ্যে টাকা পয়সা, ঈদের কাপড় চুপুর সব, ঘর দুয়ার সব জ্বলে গেছে, কিছু পাই নাই। আগুন নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছি আমরা 2টা 20 মিনিটে। আমরা আগুনের কারণটা এখনো ফাইন্ড আউট করতে পারিনি, তবে আমরা জানতে পেরেছি যে খোলা বাতির ব্যবহার থেকে আগুনটা লেগেছে। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ফিশারিঘাট এলাকার বস্তিতে এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন, সহকর্মী আহসান রিটন, সেখানকার খবর জানাবেন তিনি। রিটন, আপনি ফিশারিঘাট এলাকাতেই রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন আসলে কি কারণে লেগেছে সেই সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, আমি এখন ফিশারিঘাট এলাকার যে টেকপাড়া বস্তি, সেই বস্তিতে আছি। আপনি দেখছেন যে আমার টেক পেছনটা এখন আসলে এক ধরনের ধ্বংসলীলা। আমরা জানি এখানে যে দুপুর 1টার দিকে একটি মন্দির সংলগ্ন একটি বাসা থেকে আসলে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা, এখানে 2 থেকে 300 ছোট ছোট ঘর রয়েছে, প্রতিটি ঘরে কাঁচা ঘর। সংগত কারণে আগুন প্রথম যখন লাগে, তখন যেহেতু স্থানীয় লোকজন প্রাথমিকভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, ফলে ফায়ার সার্ভিস আস্তে আস্তে এখানে আসলে যে 300 ঘর রয়েছে, প্রায় প্রতিটি ঘরে আগুনের যে আঁচ সেটি লাগে। এবং আমরা দেখেছি প্রতিটি ঘরের মধ্যেই ছোটোখাটো যে সমস্ত আসবাবপত্র রয়েছে, তাদের যে বহুদিনের জমানো সঞ্চয় দিয়ে যেই আসবাবপত্র তারা কিনেছেন, টেলিভিশন,
ফ্রিজ যারা কিনেছেন সবগুলো আসলে একেবারে ছাই হয়ে গেছে। আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন, যেখানে আসলে যারা বাসিন্দা রয়েছেন তারা সর্বস্ব হারিয়ে এখন আসলে বিলাপ করছেন। এটি নিয়ে আসলে ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলছি। ফায়ার সার্ভিস বলছে যে খোলা বাতি থেকে হয়তো আগুন লাগতে পারে, কিন্তু আমরা এখানে স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে একটি ঘরের সঙ্গে লাগানো একটি নারকেল গাছ, যেটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে সেখানে যে স্পার্ক হয় অর্থাৎ শর্ট সার্কিট হয় এবং সেটি থেকে পার্শ্ববর্তী যে ঘর সেখানে আগুন লাগে বলে তারা ধারণা করছেন। আমরা দেখছি যে এক মহিলা, তিনি আসলে তার সর্বস্ব হারিয়ে এবং তিনি কয়েকদিন ধরে তার সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করছেন। তিনি হাসপাতালে ছিলেন এবং হাসপাতালে খবর পান যে আগুন লেগেছে। তিনি এসে দেখেন যে তার পরিবারের কোনো কিছুই আর আসলে অক্ষত নেই, সব কিছু পুরো ছাই হয়ে গেছে। এটি নিয়ে ফায়ার সার্ভিস এখন আসলে ঠিক আসলে কি কারণে আগুনটি লেগেছে, ক্ষয়ক্ষতি কেমন, কতগুলো ঘরে আগুন লেগেছে, সমস্ত কিছু তারা এখন তদন্ত করে দেখছেন। তদন্ত করার পরে তারা হয়তো আমাদেরকে পরিপূর্ণ একটা তথ্য দিতে পারবেন। তবে এখন পর্যন্ত যেটি আমাদের দেখা সেটি হচ্ছে এখানে যতগুলো ঘর রয়েছে প্রায় সবগুলো ঘরেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং কিছুই বলা যেতে পারে আসলে কিছুই তারা বাঁচাতে পারেন। আপনি দেখছেন যে আমার পেছনটাই চাল, একেবারে কাঁচা চাল, সেই চালও আসলে পুড়ে ছাই হয়ে গেছে এবং বলা যেতে পারে যে যেহেতু এই বস্তিতে বসবাসকারী প্রায় সবাই জেলে সম্প্রদায়ের লোক, সঙ্গত কারণে তারা একেবারে হতদরিদ্র এবং সেই কারণে এই যে তাদের সামান্য যে জমানো সঞ্চয় ছিল সেটি যেহেতু পুরো ছাই হয়ে গেছে, এখন আসলে তাদেরকে একেবারে উপোস থাকা ছাড়া কোনো আর গত্যন্তর তারা দেখছেন না এবং এই ক্ষেত্রে তারা আসলে প্রশাসনের সহায়তা চান। আর্থিকভাবে সহায়তা যদি কেউ দিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন। তাদের যে মৎস্যজীবী পেশা সেটি তারা ফেরত গিয়ে তারা হয়তো আবার নতুন করে জীবনযাত্রা শুরু করতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রামের ফিশারিঘাট টেকপাড়া বস্তি থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আহসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম ফিশারিঘাট এলাকার বস্তি থেকে। সিলেটের কুমারগাঁও উৎপাদন কেন্দ্রে আগুনের ৩ ঘণ্টা পর বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক। সকালে পল্লী বিদ্যুতের ৩৩ কেজি গোপালগঞ্জ ফিডারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির জানান, অগ্নিকাণ্ডে সিলেট জেলার গোলাপগঞ্জ, বালাগঞ্জ, আম্বরখানা ও বটেশ্বর এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে হওয়া ক্ষয়ক্ষতি সারিয়ে ফেলার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলেও জানান তিনি। উপরে এখানে একটা ৩৩,০০০ কেভিএ লাইন আছে, ওখান থেকে একটা স্পার্ক হয়ে নিচে পড়েছিল, স্পার্কের একটা স্পুলিংও নিচে পড়ে, ওখান থেকে নাকি আগুনের সূত্রপাত হয়। একই পুলে 2টা ফিডার আছে, আম্বরখানা 1 এবং 2। যেহেতু আগুনটা অনেক উপরে পর্যন্ত উঠে গেছিল, এই তারগুলা ইনসুলেশন নষ্ট হয়ে গেছে, এগুলা একটু চেঞ্জ করা লাগবে। 3 স্প্যান লাইন, এই লাইনটুকু চেঞ্জ করতে যত সময় লাগবে সেটা আমরা অতি দ্রুত শেষ করব, বাকি ফিডারগুলো আমরা চালু করে দেব। ৫৪ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আগামী ৩ দিন তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল, তাই দেশের প্রায় সবখানে এখন তাপপ্রবাহ বিরাজ করছে। তীব্র গরম উপেক্ষা করে কাজে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ, এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তাপমাত্রা খুবই বেশি, কারণ হচ্ছে যে কি মানে মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। ভাড়া টাড়া কম, বেশি 1-2 ঘন্টা থেকে বেশি আছে। এর হইতে গাড়ি লোক পাচ্ছেনি, যেগুলো আসছে সব উল্কাত যাচ্ছে, আমরা বসতি খালি বসে আছি। আবহাওয়া অফিস বলছে রংপুর, নীলফামারী, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। পরবর্তীতে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। কোনো কোনো জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রির উপরে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কারণে আমরা আশা করছি যে হয়তো ময়মনসিংহ ডিভিশন এবং রংপুরের অন্যান্য জায়গা হয়তো বা সেটা বিস্তৃতি লাভ করতে পারে। এছাড়া অন্যান্য 6টা ডিভিশনই সবগুলো জেলাতেই আমাদের তাপপ্রবাহ বিদ্যমান আছে এখন। আর আগামী 1 থেকে 2 দিন বা 3 দিন আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাত যদি হয় সেটা খুব সামান্য পরিমাণ। মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত আজকে নেই, তো কালকে আমাদের বৃষ্টির সম্ভাবনা এটা সামান্য, সেটা হলো আমাদের রংপুর এবং ময়মনসিংহ ডিভিশনের একটু অংশে, বিশেষ করে নর্দার্ন পার্টের দিকে। সিলেট, ময়মনসিংহ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেটা খুবই সামান্য পরিমাণ। আর অন্যান্য কোনো জেলা বা ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও 5 সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। এ নিয়ে রবিবার একদিনে অনুপ্রবেশ করেছেন 14 বিজিপি সদস্য। বিজিপি 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাত 11টার দিকে উপজেলার খাড়াংখালী এবং ঝিমংখালী সীমান্ত দিয়ে 5 জন বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। এর আগে সকালেও অস্ত্রসহ বিজিপির 9 সদস্য পালিয়ে আসে। মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে মার্চে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 182 বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। সবাই নাইখংছড়ি বিজিবি ব্যাটালিয়নে রয়েছেন। পাবনা আইডিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় 2 প্রসূতির মৃত্যু হয়েছে। গতরাতে আলাদা 2 চিকিৎসক অস্ত্রোপচার করেন। এর আগে গতকাল প্রসূতি ইনসানা খাতুন ও স্বপ্না খাতুন হাসপাতালটিতে ভর্তি হন। ইনসানা খাতুনের অস্ত্রোপচার করেন ডাক্তার জাহিদা জহুরা লিজা এবং স্বপ্না খাতুনের অস্ত্রোপচার করেন ডাক্তার কাজী নাহিদা আক্তার লিপি। 2 প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করে হাসপাতালটি সিলগালা করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী আলাউদ্দিন। গতরাত 3টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, পুকুরে ড্রেজিং এর মাধ্যমে মাটি তোলা নিয়ে আলাউদ্দিন ও তার খালাতো ভাই সিরাজের বিরোধ হয়। এর জেরে গত রাতে আলাউদ্দিনের ঘরে হামলা চালায় সিরাজ ও তার লোকজন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোসনা বেগমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওরা খেবি রয়েছে। এখন যখন আমরা ঈদে এক একজন বাসা বাড়ি চলে গেছি, তখন রাত্রে ওই খেবে ওরা আমার বোনকে হত্যা করছে। আমার বাগ্নিকে হত্যা করছে এবং আমার জামাইকে এলো হত্যায় কোবাইছে। ফেনীর ছাগলনাইয়ায় টাকা চুরির অভিযোগে এক কিশোরকে হত্যা মামলায় ব্যাংক কর্মকর্তা মঈনুদ্দিনকে জেলা হাজতে প্রেরণ করেছে আদালত। দুপুরে ফেনীর জেলা দায়রা জজ আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা মুনা এই নির্দেশ দেন। এর আগে রোববার ছাগলনাইয়া থানায় 7 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহত নূর মোহাম্মদের মা বিবি খাদিজা। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মারধরের কথা স্বীকার করেছে সে। নিহতের মা জানান, 4 বছর আগে ব্যাংক কর্মকর্তা মঈনুদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে যোগ দেন তার ছেলে নূর মোহাম্মদ। তবে তাকে কখনো ছুটি দেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে বাসা থেকে 80,000 টাকা নিয়ে বাড়ি আসে নূর মোহাম্মদ। শনিবার টাকাসহ ছেলেকে নিয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে গেলে খতিজাকে বেঁধে তার সামনে ছেলেকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে এক আসামিকে অন্য আসামি হত্যা করার ঘটনায় 3 কারারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে 2টি বিভাগীয় মামলা। রোববার রাতে কারা কর্তৃপক্ষে মামলা দায়ের করে। একই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মারুফকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 5 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে মোহাম্মদ মোতাহার নামে এক আসামিকে পিটিয়ে হত্যা করে তরিকুল ইসলাম নামে হত্যা মামলার এক আসামি। এ সময় আরও একজন আহত হয়। পুরো ঘটনাকে পরিকল্পিত দাবি করে হত্যাকারীর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনেরা। আমার ছোট ভাই আর আমার বড় ভাই এরা দেওয়া হয়ে গেছে, বলছে যেহেতু আমি আগের থেকে অনেক সুস্থ, আর যেদিনকে এরা নিয়ে আসছে ওই জায়গার থেকে পারবো না, আমি নিজে পুলিশের গাড়িতে আর উঠেই দিছি। ছয়ন সম্পূর্ণভাবে আটকে আইছে। হ্যাঁ, সাথে শুধু কিডনি সমস্যা ছাড়া আর কোনো সমস্যা ছিল না। একজন কয়েদি, তো উনি ডিপ্রেসিভ ইলনেসে ভুগতেছিলেন। উনি হঠাৎ করে উঠে আমাদের স্যালাইনের স্টান খুলে সেটা দিয়ে অন্য দুজনকে এলোপাথা দিয়ে মারা শুরু করছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে আমরা তাৎক্ষণিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করি। তদন্ত কমিটি গঠন করেছেন, 2টা তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। আর ওই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন আমাদের 3 জন যে স্টাফ, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বখাটে কিশোরদের দৌড়াতে আতঙ্কের নগরী হয়ে উঠেছে রাজশাহী। বিশেষ করে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা থাকায় বাইক নিয়ে তাদের বেপরোয়া রেসিং করতে দেখা যায়। নগরবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতায় এমনটি হচ্ছে। আর নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন, শুধু আইন নয়, সচেতন হতে হবে অভিভাবকদেরকেও। এভাবে রাজশাহী নগরীর বিমান চত্বর মোড়ে হেলমেট ছাড়া বখাটে কিশোর চক্রের সদস্যদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়। ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা থাকায় বেপরোয়া গতি বেড়েছে। পথচারীরা বলছেন, দিনের বেলায় তাদের নিষ্ক্রিয় দেখা গেলেও সন্ধ্যার পর দলবদ্ধভাবে বাইক নিয়ে দাবড়িয়ে বেড়ায় অলিগলি। তাদের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তারা যেভাবে বাইক চালায়, আসলে এটা খুবই দুর্ঘটনার প্রবণ, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। প্রশাসন দেখেও নিশ্চুপ থাকে, এটা প্রশাসনের আয়ত্তে আসলে সব ঠান্ডা হয়ে যাবে। ওগুলা সাইলেন্সার পাইপগুলো আপনার মডিফিকেশন করে বিকট শব্দে একটা আতঙ্কময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন, আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতন হতে হবে অভিভাবকদের, অন্যথায় কিশোরদের সঠিক পথে নিয়ে আসা কষ্টকর। বাইক চালায় উঠিয়ে উঠিয়ে নামিয়ে নামিয়ে একে বেঁকে বিকট শব্দ করে, কিন্তু এর কারণে যে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাদের এই আচরণে, এটা তারা বুঝে না। পুলিশ বলছে, বখাটে কিশোর চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না। এই সড়কগুলো একটু শূন্য হয়ে যায়, যানবাহন কমে যায়, তখন মূলত এই কিছু একটা শ্রেণী রয়েছে, তারা এই রেস করে থাকে। তো আমরা এটা নিয়ন্ত্রণের জন্য আমরা অতীতের ন্যায় এবছরও আমাদের ব্যবস্থা রয়েছে। নগরীতে প্রায় 500 বখাটে কিশোর চক্রের তালিকা তৈরি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। প্রায় 1.5 মাস ধরে বিকল গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের 3টি পাম্প, ফলে বড় আবাদে যেতে পারছেন না কৃষকেরা। আবার ধানের চারা রোপণ করেও বিপাকে পড়েছেন অনেক কৃষক। জিকে প্রকল্পের আওতায় বেশিরভাগ এলাকায় বিকল্প পানির উৎস না থাকায় চলতি মৌসুমে চরম ভোগান্তিতে কৃষকেরা। কুষ্টিয়ায় জিকে সেচ প্রকল্পের আওতায় প্রায় 11,140 হেক্টর জমিতে ধানসহ অন্য ফসল আবাদ করেন কৃষকরা। তবে এবার বড় মৌসুম শুরু হওয়ার আগেই প্রকল্পের প্রধান স্টেশনের 3টি পাম্প বিকল হয়ে পড়ে। ধানের চারা রোপণ করে বিপাকে কৃষকরা। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে জমি। বিকল্প পানির উৎস না থাকায় সেচ দিতে পারছেন না চাষিরা। দ্রুত পানির ব্যবস্থা না হলে ফলন কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এই মাঠটা ধরেন যদি ঠিকমতো কেনাল পানি দেয়, তাহলে শস্য আবাদ হয় না। আর শস্যের আবাদ করতে হয়, তাহলে ধরেন 1 মাস পানি শর্ট। কিছু কিছু চাষি আছে বোরিং দিয়ে পানি দিচ্ছে, আর বাদ বাকি এখন কেনালে পানি আসায় বন্ধ রয়েছে। মাঠের আবাদের সমস্যা, মেলা দিকে সমস্যা, আপনার ধান লাগানো হচ্ছে না। এদিকে দীর্ঘদিন ধরে জিকের আওতাধীন এলাকায় বিদ্যুৎ চালিত সেচ পাম্পের লাইসেন্স দেওয়া বন্ধ ছিল। তবে আবাদ বাড়াতে কৃষকদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্যানেলে এই মুহূর্তে পানি না থাকলেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় যোগাযোগ রাখছে, যাতে দ্রুত ওই মেশিনটা ঠিক করে পানি দ্রুত আনয়ন করা যায়। বিদ্যুৎ অফিসের সাথে ইতিমধ্যেই কথা বলে রেখেছি, যত দ্রুত সম্ভব তাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়া। অনাবাদি জমি চাষের আওতায় আনতে জিকের পানির বিকল্প সব উৎস সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেহেতু মৌসুম চলে যাচ্ছে, ধান রোপণের টাইম শেষের দিকে প্রায়, এজন্যে আসলে স্থানীয় যে সোর্স ব্যবহার করে সেচ দেওয়া যায়, সেই সমস্ত সোর্সই কৃষক যেন ব্যবহার করতে পারে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলায় জিকে প্রকল্পের পানি পান হাজারো কৃষক। তবে এবার পাম্প অচল থাকায় অনাবাদি অবস্থায় পড়ে আছে অনেক জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গায় খেতে অপরিপক্ক অবস্থায় শুকিয়ে যাচ্ছে ভুট্টা গাছ। ফিউজারিয়াম স্টক রট রোগ ছড়িয়ে পড়ায় ছত্রাকনাশক প্রয়োগ এবং প্রয়োজনে ক্ষেত পুড়িয়ে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। এতে লোকসানের আশঙ্কায় জেলার কয়েকশো চাষি। চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন গ্রামে বিস্তীর্ণ এলাকায় ভুট্টার চাষ করেছে চাষিরা। ফলন ভালো হলেও স্বস্তি নেই তাদের। গাছে গাছে পাতা মরে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। 1 বিঘা জমিতে ভুট্টা আবাদে খরচ হয় প্রায় 35,000 টাকা, আর বিঘা প্রতি 50 মণ ভুট্টা পেলে লাভ হয় 15 থেকে 20,000 টাকা। কিন্তু খেতে রোগের আক্রমণে এবছর ফলন নিয়ে শঙ্কায় কৃষক। আমার 1 বিঘা ভুট্টা আছে, ভুট্টাটা গোড়াইতে পয়সে গাছ সহ মাটিতে বেঁকা হয়ে পড়ে আছে। ও ভুট্টা আমার কিছুই
হবে না। কি রোগ যেটা ধরাই যাচ্ছে না, থোড়মুখী ওরা শেষ। বিঘাপে 20,000 করে বন্ধক নিয়ে হই শেষ। সে 3.5 বিঘায় ভুট্টাই রোগ লিখি আছে। চাষিদের ফসল রক্ষায় ছত্রাকনাশক দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। বেশি আক্রান্ত ক্ষেতের গাছ পুড়িয়ে ফেলতেও বলা হচ্ছে। যেই জমিতে এবার ভুট্টা করা হয়েছে এবং যদি আক্রান্ত লক্ষণ থেকে থাকে, আগামী বছর যদি সেই জমিতে যেন আর ভুট্টা আবাদ না করা হয়, 1 বছর যেন মিনিমাম গ্যাপ দেওয়া হয়। আর যখন ভুট্টা যেটা লাগানো হবে সেটা যেন অনুমোদিত মাত্রায় যে ডিস্টেন্সটা দেওয়ার কথা, এক সারি থেকে আরেক সারি, এটা যেন মেনটেন করা হয়। তাহলে আশা করা যায় এটার থেকে আমরা রক্ষা পেতে পারবো। চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় ভুট্টার আবাদ হয়েছে 49,665 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে যশোরে 3 দশক পর বসেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এতে থাকছে জারিয়ান, কবি গান, যাত্রাপালা সহ নানা আয়োজন। যৌথভাবে আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর ইনস্টিটিউট ও জেলা প্রশাসন। বর্ষবরণ উৎসব আরও বর্ণিল করতে টানা 10 দিনের এই মেলার আয়োজন। বাঙালির চিরায়ত ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই লক্ষ্য। মেলায় কাঠের তৈরি পুতুল, খেলনা, পিঠা, পুলিসহ নানা পণ্যের পসরা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। প্রতিদিনই নানা বয়সের মানুষ আসছেন। করোনার কালীন কিংবা তারপর পরপর কয়েকটা রোজার মাস গেছে, সেই কারণে আমাদের কয়েকবার বৈশাখী মেলা বা বৈশাখী অনুষ্ঠান সেগুলো হয়নি, কিন্তু এইবার করতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। 25-30 বছর পরে আবার শুরু হলো বৈশাখী মেলা, সেক্ষেত্রে আমরা আশাবাদী ভালো বেচাকেনা হবে। শিশুদের মূল আকর্ষণ নাগরদোলা আর ট্রেন। লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আকৃষ্ট করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এখানে জয়তী রেস্টল আছে, তারপরে গুড়ে চা আছে স্পেশালি, এগুলো তারপরে ব্যতিক্রমধর্মী স্টল আছে এখানে, এটা উপভোগ করছি আমরা। বর্তমান যুগে ছেলে মেয়েরা দেখতেই পারি না, সেগুলো আসলে দেশে দেখতে পাচ্ছি, খুবই আনন্দ লাগছে। লোকজ উৎসবে বিভিন্ন জেলার 130টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। আয়োজন রয়েছে পটের গান, জারি, গম্ভীরা, কবি গান, যাত্রাপালার। থাকছে মোরগ লড়াই, লাঠি খেলা ও সাপ খেলা। চিরায়ত বাঙালির গম্ভীরা, লোকজ সঙ্গীত এবং প্রাচীন বাংলার যে ঐতিহ্যের সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুই আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা মনে করছি যে এবার বৈশাখে যশোরে একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটা নব উদ্যমে আমরা এবার বৈশাখকে এবং নতুন বছরকে বরণ করব। 30 চৈত্র যশোর টাউন হল ময়দানে শুরু হওয়া মেলা চলবে 9 বৈশাখ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নান্দনিকতার ছোঁয়ায় বরিশালের গুঠিয়া বায়তুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। গত 18 বছরে এই প্রাঙ্গণে প্রায় 20 লাখ পর্যটক এসেছেন, দেখেছেন ব্যক্তি পর্যায়ে নির্মিত ধর্মীয় স্থাপনার নান্দনিক শৈলী। বিশেষ দিনগুলোতে এই প্রাঙ্গণে নামে মানুষের ঢল। বরিশাল নগরী থেকে 20 কিলোমিটার পশ্চিমে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন। এখানে 18 একর জমির উপর গড়ে ওঠা গুঠিয়া বায়তুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সটি উদ্বোধন হয় 2006 সালের 20 অক্টোবর। শারজাহ, দুবাই ও তুরস্কের ঐতিহ্যবাহী মসজিদ ও স্থাপনা থেকে নেয়া খণ্ড খণ্ড শৈলী দিয়ে গড়ে তোলা হয়েছে এই মসজিদটি। বিশাল এই মসজিদের ভেতরে 1400 এবং বাইরে 5000-এর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। প্রথম দিন তো নামাজ পড়তে আইছি, বহু লোক, এখানে গাছতলায়, এখানে মানুষ, হাজার হাজার মানুষ। 20টি গম্বুজে স্থাপত্যকলায় সাজানো পুরো মসজিদের মাঝের বড় গম্বুজে গোলাকারে লেখা রয়েছে আয়াতুল কুরসি। ভেতরে 4 কোণে 4 গম্বুজে শোভা পাচ্ছে কুরআনের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি। মসজিদে অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেক দিনই লোক আসে, নামাজ পড়ে, ঘোরার জন্য আসে। খুব মনোরম পরিবেশ। বিভিন্ন জায়গার মাটি আছে, মুজদালিফার মাটি আছে, কাবা শরীফের মাটি আছে, আরাফাত ময়দানের মাটি আছে, আরও অন্য জায়গার মাটি আছে। মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ জুড়ে আছে এতিমখানা, হাফিজে মাদ্রাসা, ফুলের নার্সারি, বাগান, কবরস্থান, হেলিপ্যাড, পুকুর ও গাড়ি পার্কিং করার ব্যবস্থা। দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। নির্মাণ শৈলীটা অসম্ভব সুন্দর, খুব চমৎকার, এক্সিলেন্ট। আমার মনে হয় উনি নিজের মাধুরী, মনের মতো মাধুরী মিশিয়ে মসজিদটা নির্মাণ করেছেন। আমি ইউটিউব থেকে এটা দেখেছি আগে থেকে, তো আমি আমার আব্বু আম্মুকে বলছি যে এটা আমাকে দেখাইতে হবে, ওটার কারণে এখানে আসা। গম্বুজের ভেতরে ঝাড়বাতি সহ প্রাঙ্গণ জুড়ে বসানো 1400 বাতিতে রাতে এ মসজিদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। 183 ফুট উঁচু মিনারটি দেখে চোখ জুড়ায়। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে ব্যক্তি উদ্যোগে স্থাপনা তৈরিতে সময় লেগেছে 3 বছর।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।